এই যে আমাদের এখানে প্রচুর পরিমাণে বিরিয়ানি খাচ্ছি, প্রচুর পরিমাণে ফ্রাইড রাইস খাচ্ছি, পোলাও খাচ্ছি, এই বাসমতি রাইসের এটা চাষ হয় কোথায় তাহলে? বাথিন্ডাতে। কোথায় সেটা? পাঞ্জাবে। আন্তর্জাতিক ধান গবেষণাগার কোথায় আছে? ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলায়। ভারতের ধান গবেষণাগার হচ্ছে উড়িষ্যার কটকে। বোঝা গেল? মানে প্রচুর বৃষ্টিপাত, ধান গাছ জলে ডুবে গেছে তাও বেঁচে থাকতে পারে। এই জন্যই ধানকে কি বলা হয়? তৃষ্ণার্ত ফসল, থ্রাস্টি ক্রপ। বুঝতে পারলি? ধানটা শুরু করার আগে তোকে 2-3টে জিনিস বলছি। এই অর্থনৈতিক ভূগোল পড়ার আগে অর্থনৈতিক ভূগোল সম্পর্কে তোকে 2-4টে জিনিস বুঝতে হবে। সেটা কি? যখনই আমরা ধান পড়বো, ধানের ক্ষেত্রে অনুকূল ভৌগোলিক পরিবেশ পড়তে হবে। বুঝতে পারলি? অনুকূল ভৌগোলিক পরিবেশে দুটো জিনিস থাকবে, একটা প্রাকৃতিক পরিবেশ, একটা অর্থনৈতিক পরিবেশ। শুধু ধান গম না, এই অর্থনৈতিক ভূগোলের ক্ষেত্রে যা কিছু পড়বি প্রত্যেকটার ক্ষেত্রে পরীক্ষায় আসবে কিন্তু যে অনুকূল ভৌগোলিক পরিবেশ লেখো। যদি পরীক্ষায় আসে অনুকূল ভৌগোলিক পরিবেশ, তাহলে কোনো ঘাবড়ানোর কিছু নেই এবং এখানে মুখস্থ করার কিছু নেই। পুরোটা একটা বুঝতে হবে তোকে। একটা জিনিস বলছি শোন, ভেবে দেখ, প্রাকৃতিক পরিবেশ সবার আলাদা, তো প্রাকৃতিক পরিবেশটা তোকে পড়তে হবে, কিন্তু অর্থনৈতিক পরিবেশ তো সবার সেম, তাই না? অর্থনৈতিক পরিবেশ মানে কি? একটা ফসল চাষের জন্য অর্থনৈতিক পরিবেশ মানে কি? প্রাকৃতিক পরিবেশ মানে একটা ফসল চাষ করার জন্য প্রকৃতির উপর যা কিছু নির্ভরশীল আর মানুষের উপর যা কিছু নির্ভরশীল, মানুষের কাজের উপর যা কিছু নির্ভরশীল, সেটা হলো অর্থনৈতিক পরিবেশ। প্রকৃতির উপর যা নির্ভরশীল তা তো মানুষ চেঞ্জ করতে পারে না, তাই না? তাই প্রাকৃতিক ভূগোলের ওই পুরোটা পাঠটা তোকে পড়তে হবে, কিন্তু এই প্রাকৃতিক পরিবেশ বাদ দিয়ে অর্থনৈতিক পরিবেশ পুরোটা মুখস্থ করার কোনো দরকার নেই, কারণ অর্থনৈতিক পরিবেশ সবার সেম। যে চাষি আমি করি সেখানে কিন্তু শ্রমিকের দরকার, তাহলে শ্রমিক কিন্তু প্রত্যেকটা চাষে দরকার, মূলধন প্রত্যেকটা চাষে দরকার, উন্নত প্রযুক্তি প্রত্যেকটা চাষে দরকার। বোঝা গেল? হ্যাঁ, কীটনাশক, রাসায়নিক সার প্রত্যেকটা চাষে দরকার। এগুলো তো প্রকৃতি দেয় না, এগুলো মানুষ প্রয়োগ করে তো চাষের জন্য, তাহলে এগুলো কিন্তু সেম, তো এগুলো কিন্তু প্রত্যেকটা চাষেই থাকবে। আশা করি এগুলো মুখস্থ করতে হচ্ছে না। তার মানে এরপরে পরীক্ষায় তোর যেটাই আসুক, এই যে অর্থনৈতিক পরিবেশ থাকবে, অর্থনৈতিক পরিবেশে এই প্রত্যেকটা পয়েন্ট তোকে পরপর লিখে দিতে হবে। সে যে চাষি হোক, তার সেখানে কিন্তু কি দরকার পড়ছে? সেখানে দরকার পড়ছে মূলধন। যে চাষি হোক সেখানে একটা কিন্তু শ্রমিকের আমার দরকার পড়ছে, সেখানে আমার কিন্তু উন্নত প্রযুক্তির বীজের ব্যবহার করছে, সেখানে আমার কিন্তু সারের ব্যবহার করতে হচ্ছে, কীটনাশকের ব্যবহার করতে হচ্ছে, ব্যাংকের থেকে লোন নিতে হচ্ছে। যদি আমার কাছে আর্থিক সহায়তা না থাকে, ব্যাংক বা বিমা বা সেবা, এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু ফিক্সড, এবং তার সাথে যাতায়াত ব্যবস্থা এগুলো কিন্তু ফিক্সড। তার মানে এগুলো তোকে কিন্তু মুখস্থ করতে হবে না, এগুলো বুঝতে হবে। এবং অর্থনৈতিক এবং প্রাকৃতিক পরিবেশটা মুখস্থ কিভাবে করবি? প্রাকৃতিক পরিবেশে তোকে এটা বুঝতে হবে যে এই যে ফসলটা আছে, এই ফসলটা কি ধরনের ফসল। যদি তুই এটা বুঝতে পারিস ওই ফসলটা কি ধরনের ফসল, তাহলে প্রাকৃতিক পরিবেশ তোর চাটাকসে মুখস্থ হয়ে যাবে। কয়েক সেকেন্ডে তুই বলে দিতে পারবি যে প্রাকৃতিক পরিবেশ কি হবে। যেমন তুই দেখে নে, ফসলটা প্রচন্ড ঠান্ডা অঞ্চলের ফসল, নাকি প্রচন্ড গরম অঞ্চলের ফসল, নাকি ফসলে প্রচুর জল লাগে। তুই যদি এই তিনটের একটা বুঝতে পারিস, যদি প্রচন্ড ঠান্ডা হয় তার মানে টেম্পারেচার কম থাকে, একদমই। প্রচন্ড গরম হলে তার মানে প্রচুর টেম্পারেচার বেশি লাগে, জল কম লাগছে। তো এইগুলো তোকে বুঝতে হবে। যেমন ধানটা বলি, শোন, ধানের প্রাকৃতিক পরিবেশটা কি? ধানটা কি জাতীয় ফসল? ধান গাছ যখন বসানো হয় তখন টেম্পারেচার কিন্তু কম থাকে বা বৃষ্টি প্রচুর হয়। বোঝা গেল? তাহলে ধান গাছ যখন আমি বসাবো তখন আমার টেম্পারেচার কি থাকতে হবে? কম থাকতে হবে, এবং প্রচুর কি হতে হবে? বৃষ্টি। জানিস বৃষ্টি হলে টেম্পারেচার এমনি কমে যায়, তো টেম্পারেচার কমে যাবে, বৃষ্টি কি হবে? প্রচুর। কিন্তু যখন ধান আমি কাটবো তখন টেম্পারেচার থাকতে হবে প্রচুর হাই, তখন বৃষ্টি হলে কিন্তু ধান নষ্ট হয়ে যায়। তো বৃষ্টি হলে ধানের কি হবে? ক্ষতি। যখন ধান কাটবো তখন কি আমার টেম্পারেচার দরকার? প্রচুর দরকার টেম্পারেচারে, কিন্তু বৃষ্টির দরকার নেই, বৃষ্টি হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো ধান চাষের জন্য আমার কতটা উষ্ণতার দরকার? ধান চাষের জন্য মনে রাখবি, এভারেজলি ধান গাছ লাগানো থেকে ধান কাটা অবধি টেম্পারেচার দরকার 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। বোঝা গেল? পরীক্ষা যদি আসে তাহলে এটাই লিখবি, 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। যখনই তোকে বলবে প্রচন্ড গরম অঞ্চলের ফসল, তখন মনে রাখবি সেখানে টেম্পারেচার কত লাগে? 30 থেকে 35। যদি প্রচন্ড ঠান্ডা হয় তাহলে 15 ডিগ্রি, এভারেজলি 15 ডিগ্রি প্রচন্ড ঠান্ডা অঞ্চলে। আর যদি প্রচন্ড বেশি হয় তখন 20 থেকে 30 বা 35, হাইলি হলে 35। প্রচন্ড গরম অঞ্চলের ফসল 35 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, উষ্ণতা লিখে দিবি। এবার বৃষ্টিপাত শোন, এবার একটা কথা বলছি, ধান চাষের জন্য প্রচুর বেশি বৃষ্টিপাতের প্রয়োজন হয়। এত বৃষ্টিপাতের প্রয়োজন হয় যে ধান গাছ যদি জলে ডুবেও যায় তাও ধানের কোনো ক্ষতি হয় না। এর জন্য ধানকে বলা হয় তৃষ্ণার্ত ফসল। তাহলে কোন ফসলকে তৃষ্ণার্ত ফসল বলা হয়? ধানকে তৃষ্ণার্ত ফসল বলা হয়, কেননা ধান চাষের জন্য প্রচুর জলের প্রয়োজন হয়, প্রচুর বৃষ্টিপাতের প্রয়োজন হয়। এই জন্যই ধান চাষের জন্য 150 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয়, মানে প্রচুর বৃষ্টিপাত। ধান গাছ জলে ডুবে গেছে তাও বেঁচে থাকতে পারে। বুঝতে পারলি? এরপরে তাহলে আমরা বৃষ্টিপাত বুঝে গেলাম, আমরা উষ্ণতা বুঝে গেলাম। আর কি? মাটি। যে কোনো মাটিতে ধান চাষ হয়। বোঝা গেল? যে কোনো মাটিতে ধান চাষ হয় যদি সেই মাটিতে জল দাঁড়ায়। এবার তুই বলবি তাহলে কোন মাটিতে জল দাঁড়ায় না? ল্যাটেরাইট মাটিতে জল দাঁড়ায় না।
বেলে মাটিতে জল দাঁড়ায় না, এইসব মাটিতে কিন্তু ধান চাষ খুব একটা ভালো হবে না। তাহলে ধান চাষ খুব ভালো হয় কোন মাটিতে? দোআঁশ মাটিতে। একদমই, যে মাটির জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি, দোআঁশ মাটি, এঁটেল মাটি, এই মাটিগুলোতে ধান চাষ সবচেয়ে বেশি হয়। কেননা ধান গাছ যদি লাগাতে হয় তাহলে আমাকে ধান গাছ লাগানোর পরে গাছটা যেন জলে ডুবে থাকে, ডুবন্ত অবস্থায় জল থাকে। দেখবি চাষ করার সময়, ধান চাষের সময় দেখবি জল থাকে পুরো ভর্তি ধানের গোড়াতে, তাতেও কিন্তু ধান গাছ পচে যায় না। তো ধান গাছ একমাত্র ফসল যে ফসলটা প্রচুর জলেও বেঁচে থাকতে পারে। এই জন্যই ধানকে কি বলা হয়? তৃষ্ণার্থ ফসল, থ্রাস্টি ক্রপ। বুঝতে পারলি? তৃষ্ণার্থ ফসল বলা হয় কাকে? ধানকে। বোঝা গেল? তাহলে মৃত্তিকা আমরা বুঝে গেলাম। এরপরে আর কি, ভূমিটা কেমন থাকতে হবে? একটা নিচু ভূমি হতে হবে। বোঝা গেল? ভূমিটা কেমন হতে হবে? নিচু ভূমি, যেখানে জল দাঁড়াতে পারবে। এই নিচু ভূমি যেখানে জল দাঁড়াতে পারবে, সেই যে ভূমিটা, সেই ভূমিতে ধান কি হবে? সেই ভূমিতে ধান হবে ভালো। এরপরে অর্থনৈতিক পরিবেশ। তাহলে অর্থনৈতিক পরিবেশে বলেছিলাম সেম হবে। কি সেম হবে? দেখ, শ্রমিক, ধান বওয়া থেকে শুরু করে ধান কাটা, ঝাড়াই করা, এই প্রত্যেকটার জন্য প্রচুর শ্রমিকের প্রয়োজন হয়। তার জন্য ধান চাষে প্রচুর শ্রমিকের দরকার হয়। সেকেন্ড, দেখ, এই যে ধান গাছ লাগাবো, আমাকে উন্নত ফলনশীল বীজ কিনতে হবে। যেমন তুই জানিস উন্নত ফলনশীল প্রচুর বীজ আছে ধানের। বোঝা গেল? কি কি? গোবিন্দ উন্নত ফলনশীল বীজ আছে, বাসমতি আছে। বোঝা গেল? IR8। বোঝা গেল? এই যে বিভিন্ন ধরনের উন্নত ফলনশীল বীজগুলো আছে, এই উন্নত ফলনশীল বীজের দরকার পড়ে ধান গাছের জন্য। তো এগুলো কিনতে গেলে একটা আর্থিক সামর্থ্য থাকতে হয়। তো এই আর্থিক সামর্থ্য থাকলে তাহলে গিয়ে কেনা যায়। তার মানে মূলধনের প্রয়োজন আমার, বিভিন্ন আমাকে যন্ত্র কিনতে হবে, মূলধনের প্রয়োজন। বোঝা গেল? উন্নত একটা প্রযুক্তি দরকার, তাহলে উন্নত প্রযুক্তির ব্যবস্থা করতে হবে, কীটনাশক কিনতে হবে, সার কিনতে হবে। বোঝা গেল? রাস্তাটা ভালো হতে হবে, যাতে আমার ধান হয়ে যাওয়ার পরে ধানটা পচে না যায়। বৃষ্টি হলো, আমি যাতে ধানটাকে সংরক্ষণ করতে পারি, সেই ব্যবস্থা থাকতে হবে। এই ব্যবস্থা যদি থাকে তাহলে ধানের কি হবে? ভালো হবে, এবং বাজারে নিয়ে গেলে আমি একটা ভালো দাম পাবো। এরপরে তোদের দেখবি বইতে আছে যে এই যে ধান, এই ধান উৎপাদনের বন্টন, কোথায় কোথায় ধান উৎপাদিত হয়। সবার ফার্স্টে দেখ, ধান উৎপাদন কোথায় কোথায় হয়। ফার্স্ট, ধান উৎপাদনের প্রথম আমাদের যে রাজ্যটা, সেই রাজ্যের নাম কি? সেই রাজ্য হলো পশ্চিমবঙ্গ। আমাদের এই রাজ্য মানে পশ্চিমবঙ্গের রাজ্যে ধান উৎপাদনে কি প্রথম। কিছু কিছু বইতে দেখবে অন্য বিভিন্ন জিনিস আছে। বোঝা গেল? তবে এই নিয়ে ঘাবড়ানোর কিচ্ছু নেই, ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে গুলিয়ে গেলে সমস্যা নেই, কেননা প্রতি বছর এটা চেঞ্জ হয়। মনে রাখবি এখনো অব্দি পশ্চিমবঙ্গ। বোঝা গেল? তাহলে ধান উৎপাদনের প্রথম কি? পশ্চিমবঙ্গ। আর পশ্চিমবঙ্গ থেকে আরেকটা জিনিস মনে রাখবি, যে ধানের গোলা বলা হয় বর্ধমানকে। বুঝতে পারলি? বর্ধমানের সবচেয়ে বেশি ধান উৎপাদিত হয় বলে ধানের গোলা বলা হয় কাকে? বর্ধমান। এছাড়া পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি বাদ দিয়ে, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার বাদ দিয়ে, কালিম্পং বাদ দিয়ে সব জেলাতেই ধান চাষ হয়। বোঝা গেল? তার মানে উত্তরের ওই জেলাগুলো বাদ দিয়ে প্রত্যেকটা জেলাতেই ধান চাষ হয়, প্রত্যেকটা জেলা। আর বর্ধমান জেলাকে, হ্যাঁ, আর বর্ধমান জেলাকে ধানের কি বলা হচ্ছে? গোলা বলা হচ্ছে। এছাড়া সেকেন্ড কি? সেকেন্ড হলো উত্তরপ্রদেশ। সেকেন্ড কে? উত্তরপ্রদেশ। থার্ড কে? পাঞ্জাব। সেকেন্ড কে? উত্তরপ্রদেশ, থার্ড কে? পাঞ্জাব। মনে রাখবি পাঞ্জাবের, এই পাঞ্জাব হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম। পাঞ্জাব কি? হেক্টর প্রতি ধান উৎপাদনে কি প্রথম। হেক্টর প্রতি ধান উৎপাদন মানে জানিস? কোন একটা নির্দিষ্ট ক্ষেত্রে হিউজ পরিমাণে ধান উৎপাদিত হয়। এই হিউজ পরিমাণে ধান উৎপাদনের জন্য প্রসিদ্ধ রাজ্য হলো পাঞ্জাব। পাঞ্জাবে হেক্টর প্রতি ধান উৎপাদনে পাঞ্জাব কি? প্রথম। পাঞ্জাবের এই বাথিন্ডা জায়গাটাই বাসমতি রাইস তৈরির জন্য প্রসিদ্ধ। আমরা যে বাসমতি রাইস খাই, এই বাসমতি রাইস তৈরি হয় বা চাষ হয় কোথায়? এই বাসমতি রাইসের চাষ হয় বাথিন্ডাতে, পাঞ্জাবের। এবং এই যে আমাদের এখানে প্রচুর পরিমাণে বিরিয়ানি খাচ্ছি, প্রচুর পরিমাণে ফ্রাইড রাইস খাচ্ছি, পোলাও খাচ্ছি, এই বাসমতি রাইসের এটা চাষ হয় কোথায় তাহলে? বাথিন্ডাতে। কোথায় সেটা? পাঞ্জাবে। এই যে ধান উৎপাদন, এই ধান উৎপাদনে প্রথম পৃথিবীতে কোন দেশ জানিস? ধান উৎপাদনে প্রথম পৃথিবীতে চায়না। সেকেন্ড ভারত। ভারত কিন্তু এই মাত্র এই বাসমতি রাইস আর দেরাদুন রাইস, এই দুটো রাইসই বিদেশে বিক্রি করে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কান্ট্রিগুলোতে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এই দুটো ফসলই বিক্রি করা হয়। বাসমতি রাইস এবং দেরাদুন রাইস বিদেশে বিক্রি করা হয়। দেরাদুন রাইস পুরোটাই বিদেশে বিক্রি করা হয়। দেরাদুন রাইস আমাদের দেশে থাকেই না। আমরা কিন্তু দেরাদুন রাইস চাষটাই করি কেন বলতো? বিদেশে বিক্রি করে বৈদেশিক মুদ্রা অর্জন করার জন্য। ধান গবেষণাগার কোথায় গড়ে উঠেছে বলতো? ধান গবেষণাগার বা ধান গবেষণা কেন্দ্র কোথায় আছে বলতো? আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র। তার মানে পুরো পৃথিবীর, আন্তর্জাতিক মানে কি পুরো পৃথিবীর। আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র কোথায় আছে? ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলায়। বোঝা গেল? আন্তর্জাতিক ধান গবেষণাগার কোথায় আছে? ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলায়। ভারতের ধান গবেষণাগার আছে উড়িষ্যার কটকে। বোঝা গেল? ভারতের ধান গবেষণা কেন্দ্র আছে
উড়িষ্যার কটকে। বোঝা গেল? হ্যাঁ।